নতুন বিতর্কের জন্ম দিয়ে বেকায়দায় ট্রাম্প। জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ অস্বীকার সাবেক প্রেসিডেন্টের। কঠোর সমালোচনায় কামালা। দক্ষিণ চীন সাগরে আধিপত্যের দ্বন্দ্বে চীন ফিলিপিন্স সম্পর্ক তলানিতে। আবারও একে অপরের বিরুদ্ধে জাহাজে ধাক্কা দেওয়ার অভিযোগ। 2 সপ্তাহে 3 বার সংঘর্ষের ঘটনা। আরব আমিরাতে অবৈধদের স্বপ্নপূরণের যাত্রা। সাধারণ ক্ষমার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। কাগজপত্রবিহীন প্রবাসীদের দুর্বলতার সুযোগে মালয়েশিয়ায় সক্রিয় প্রতারক চক্র, আটক 13। এবং চিকিৎসক হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গে মমতার বিরুদ্ধে আন্দোলনের মধ্যে এবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। নয়াদিল্লিতে কুকি সম্প্রদায়ের বিক্ষোভ। এবার মার্কিন নির্বাচনী প্রচারণার খবর। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ ওঠার পর শুরু হয়েছে তুমুল বিতর্ক। ট্রাম্পের এমন কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিস। বলেছেন, পবিত্র জায়গায় নির্বাচনী প্রচারণা চালানো ব্যক্তির কখনোই মার্কিন প্রেসিডেন্ট পদে দাঁড়ানো উচিত নয়। তবে এমন অভিযোগ নাকচ করে দিয়ে ট্রাম্পের পাল্টা দাবি, তিনি স্বইচ্ছায় সেখানে যাননি। যুক্তিতর্ক, বাকবিতণ্ডা আর বাক্যবাণে জমজমাট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হচ্ছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আর ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। তবে এবার ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে গিয়ে প্রচারণা চালানোয় ভাইস প্রেসিডেন্ট কামালার নিন্দার মুখে পড়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন কামালা হ্যারিস। বলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে বেশ কয়েকবার আর্লিংটন সমাধিস্থলে যেতে হয়েছে তাকে। জাতির জন্য আত্মত্যাগ করা গৌরবময় এই স্থানে মার্কিন বীরদের সম্মান জানাতে সবাই একত্রিত হয়। কিন্তু ট্রাম্প এই স্থানে রাজনীতি করছেন বলে অভিযোগ করেন কামালা। যে ব্যক্তি এই সাধারণ ও পবিত্র দায়িত্ব পালন করতে পারবেন না, তার কখনোই মার্কিন প্রেসিডেন্টের পদে দাঁড়ানো উচিত নয় বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট এই প্রার্থী। মূলত গেল সোমবার ভার্জিনিয়ার আর্লিংটন সমাধিস্থলে যান ট্রাম্প। পরে তার সমাধিস্থলের ফুটেজ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি টিকটক ভিডিও প্রচার করে তার প্রচারণা শিবির। তবে কেন্দ্রীয় সরকার ও পেন্টাগনের আইন অনুযায়ী সমাধিক্ষেত্রের ভেতর ছবি তোলা বা ভিডিও করার বিষয়ে রয়েছে বিধিনিষেধ। অবশ্য এই ঘটনা অস্বীকার করে শুক্রবার পেনসিলভেনিয়ায় এক বক্তৃতায় ট্রাম্প বলেন, নিহত সেনাদের পরিবার তাকে সমাধিস্থলে যেতে বলেছেন বলেই তিনি সেখানে গিয়েছেন। এমনকি তাদের অনুরোধের কারণে ছবি তুলতে বাধ্য হন বলে দাবি ট্রাম্পের। মৌসুমী সাথী, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে চীন ও ফিলিপিন্সের সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। নতুন করে একে অপরের বিরুদ্ধে জাহাজে ধাক্কা দেওয়ার অভিযোগ করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে বিরোধ বেশ বহুদিনের। একদিকে চীন এই সাগরের সাবিনা শোল, স্প্র্যাটলি দ্বীপপুঞ্জ এবং কাছাকাছি এলাকাগুলোকে নিজেদের সমুদ্র সীমার অন্তর্ভুক্ত বলে দাবি করছে। অপরদিকে সমুদ্র সীমার বিষয়ে ফিলিপিন্সের অবস্থানও অনড়। তাদের দাবি, এই এলাকায় ফিলিপিন্সেরও অধিকার রয়েছে। এ বিষয়ে দুই দেশের বিরোধ ক্রমেই অবনতির দিকে গড়াচ্ছে। এমনকি ফিলিপিন্সের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে নিজেদের নৌযান বেআইনিভাবে নোঙর করার অভিযোগও এনেছে চীন। এবার সাগরটির একটি বিরোধপূর্ণ এলাকায় জাহাজের সংঘর্ষের পাল্টাপাল্টি অভিযোগ এনেছে দেশ দুটি। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানায়, স্থানীয় সময় শনিবার দুপুরে ফিলিপিন্সের একটি নৌযান এসে চীনের একটি জাহাজকে ধাক্কা দেয়। বেইজিংয়ের দাবি, এই সংঘর্ষের সম্পূর্ণ দায় ফিলিপিন্সের। এমনকি ফিলিপিন্সের নাবিকদের দ্রুত চীনের সমুদ্রসীমা ত্যাগের হুঁশিয়ারিও দেয় তারা। অপরদিকে ফিলিপিন্সের পাল্টা অভিযোগ, এই সংঘর্ষের মূল হোতা চীন। এর আগেও অনেকবার ফিলিপিন্সকে চীনের সমুদ্র সীমায় প্রবেশের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এরপরও বারবার এই হুঁশিয়ারি অগ্রাহ্য করে চীনের সমুদ্র সীমায় নৌযান নোঙর করছে ফিলিপিন্স। এতে ক্রমেই দুই দেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। সংযুক্ত আরব আমিরাতে 2 মাসের সাধারণ ক্ষমায় এবার বৈধ হতে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসন প্রত্যাশী। সে তালিকায় রয়েছে বিপুল সংখ্যক বাংলাদেশীও। দেশটির এমন উদ্যোগে অবৈধ প্রবাসীদের সহায়তায় বাংলাদেশি টাইপিং সেন্টার সহ ডকুমেন্টেশন প্রতিষ্ঠানগুলোতেও আগের তুলনায় স্বাভাবিক কার্যক্রমের গতি বেড়েছে।
শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। স্বপ্ন পূরণের যাত্রা শুরু হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের। সেপ্টেম্বর অক্টোবর 2 মাসের সাধারণ ক্ষমায় বেশ কিছু দেশের অভিবাসন প্রত্যাশীর সঙ্গে বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশিরাও। এই 2 মাসে সাধারণ ক্ষমায় সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুতি নিয়েছে দেশটির বিভিন্ন প্রদেশে ইমিগ্রেশন বিভাগ, আমেজ সেন্টার, তাশহিল সেন্টার সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এই অবস্থায় আগের তুলনায় নিজেদের কার্যক্রমে গতি বাড়িয়েছে বাংলাদেশি টাইপিং সেন্টার সহ বিভিন্ন ডকুমেন্টেশন প্রসেসিং প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে অভিবাসীদের পদচারণাও। যাদের কাগজপত্র জটিলতা আছে সেটা হওয়ারও সুযোগ আছে। যদি যাদের পাসপোর্ট নাই তারা কিন্তু এমবেসিতে যোগাযোগ করে তাদের পাসপোর্ট বানানোর সনদটা রেডি করে দিলে আশা করি হয়ে যাবে, সেটাও করতে পারবে, সুযোগ আছে। সাধারণ ক্ষমায় যেতে হলে অথবা জব সিকার ভিসা পেতে হলে ওনাদের 6 মাসের মিনিমাম 6 মাস পাসপোর্টটির বৈধতা থাকতে হবে। সেজন্য আমরা উদ্বুদ্ধ করছি যেভাবেই হোক ওনারা দ্রুত বাংলাদেশ কনসুলেট অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে পাসপোর্টটি রিনিউ করার জন্য। আমাদের সকল বাংলাদেশি যারা টুরিস্টে আসে বিভিন্ন কর্মে জড়িয়ে গেছেন এবং অবৈধভাবে যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আজকে থেকে যে সুযোগ সুবিধা এই সরকার দিয়েছেন, দুবাই সরকার, এই সুযোগটা যেন তারা সঠিকভাবে কাজে লাগায়। সাধারণ ক্ষমার প্রক্রিয়ায় বাংলাদেশ কনসুলেট ও দূতাবাসের দুটি দপ্তর বাড়তি জনবল নিয়োগ করে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এরই মধ্যে সেবা কার্যক্রম পরিচালনা করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে মিশনের শ্রম পাসপোর্ট বিভাগ। এই দুটি প্রতিষ্ঠান থেকে আউটপাস ও দ্রুত পাসপোর্ট নবায়নের সুযোগ পাবেন প্রবাসীরা। জরিমানা মওকুফ করে আগ্রহীদের দেশে যাওয়ার সুযোগ করে দেবে অথবা বৈধ হওয়ার জন্য 6 মাসের জব সিকার ভিসা প্রদান করবে দেশটির ইমিগ্রেশন বিভাগ। প্রতারণামূলক কোনো ধরনের প্রচেষ্টা বা উদ্যোগ যদি আপনারা বলেন যে এটা এরকম ঘটছে, সঙ্গে সঙ্গে আপনারা আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা সেটা প্রতিকারের ব্যবস্থা করব। সংশ্লিষ্টদের মতে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অবৈধ বাংলাদেশিরা বৈধ হয়ে গেলে দেশটিতে উন্মুক্ত হতে পারে শ্রমবাজার। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ও অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে অর্থ হাতিয়ে নিচ্ছিল একটি সিন্ডিকেট। এমন একটি দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 বাংলাদেশিও আছে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় দালালদের দৈরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। দালাল চক্রের হাতে প্রতারণার শিকার হচ্ছেন বারবার ভিসা নিয়মের পরিবর্তনের জাতাকলে পিষ্ট অবৈধ প্রবাসীরা। দেশটির অনেক প্রবাসী বাংলাদেশি বৈধ হওয়ার জন্য বিভিন্ন এজেন্টের কাছে টাকা জমা দিয়ে রাখলেও এখনও পাচ্ছে না কাঙ্ক্ষিত ওয়ার্ক ভিসা। এমনই এক ভুয়া এজেন্টের একটি সিন্ডিকেট দলের 13 সদস্যকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে 11 জন বাংলাদেশি রয়েছে। এছাড়াও দলে আছে এক ভারতীয় এবং স্থানীয় এক নারী। দেশটিতে ভুয়া সোশ্যাল ভিজিট পাস, ওয়ার্ক পারমিট ভিসা এবং অবৈধ শ্রমিকদের বৈধ করার নামে জনপ্রতি 500 রিঙ্গিত আদায় করে আসছিল এই সিন্ডিকেট। অভিযানে 530টি পাসপোর্ট জব্দ করা হয়, যার মধ্যে বাংলাদেশের 414টি, ভারতের 57টি, ইন্দোনেশিয়ার 36টি, পাকিস্তানের 9টি সহ এশিয়ার বিভিন্ন দেশের পাসপোর্ট রয়েছে। একই সঙ্গে কম্পিউটার, ল্যাপটপ, সিআইডিবি কার্ড, নগদ 13,900 রিঙ্গিত, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের রেজিস্ট্রেশন কার্ড, 3টি জন্মসনদ সহ বেশ কিছু সরঞ্জামাদি জব্দ করা হয়। আটককৃত এসব সিন্ডিকেট সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানান প্রবাসীরা। ট্রাফিক পুলিশ, জেভিজে, ইমিগ্রেশন যৌথ অভিযানের কারণে আমরা কাজকর্ম বেরোতে পারতেছি না, অনেক সমস্যায় পড়তেছি। মালয়েশিয়াতে যে পরিমাণ দালাল বাড়ছে, এদের কারণে মালয়েশিয়া যারা প্রবাসী আছে তারা বৈধ হতে পারতেছে না। আমরা চাই তাদেরকে আইনের আওতায় আনা। শুক্রবার এক বিবৃতিতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালালামপুরের বন্দর বেঞ্জালারা, জালান মেদান তুয়াংকু, জালান তিয়ংনাম এবং জালান চেরাসের আশেপাশে অভিযান চালিয়ে সিন্ডিকেটের সদস্যদের আটক করা হয়। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ভারতের মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল নয়াদিল্লির রাজপথ। চলমান জাতিগত সহিংসতার প্রতিবাদে স্থানীয় সময় শনিবার রাজধানীতে বিক্ষোভ করেন কুকি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, মণিপুরে চলমান সহিংসতার পেছনে সংশ্লিষ্টতা রয়েছে রাজ্যটির মুখ্যমন্ত্রীর, যা ফাঁস হওয়া একটি অডিও ক্লিপে প্রমাণ পাওয়া গেছে বলেও দাবি তাদের।
গত বছরের মে মাস থেকে মিয়ানমারের সীমান্ত ঘেঁষা ভারতের মণিপুর রাজ্যে চলছে জাতিগত সহিংসতা। ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকি সম্প্রদায়ের মতো মেইতেই সম্প্রদায়কেও বিশেষ আর্থিক সহযোগিতা এবং সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা দিতে আদালতের রায়ের পর থেকে ছড়িয়ে পড়ে জাতিগত সহিংসতা। এরপর গেল মাসের শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর একটি অডিও ক্লিপ ফাঁস হয়, যেখানে জাতিগত সহিংসতার পেছনে খুদ মুখ্যমন্ত্রীর হাত রয়েছে বলে স্বীকার করতে শোনা যায়। এরই জেরে স্থানীয় সময় শনিবার তপ্ত রোদের মধ্যেই রাজধানী নয়াদিল্লির রাজপথে নামেন ক্ষুদ্র নৃগোষ্ঠী কুকিরা। তারা মুখ্যমন্ত্রীর বিচারের দাবি তোলেন। এছাড়া মণিপুরকে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়ার দাবি জানান। So for the past 1 year, we had the CM Biren Singh has been continuously spreading lies and has been continuing his reign of terror in Manipur, and the most impacted has been the Kukizo community. Until yet, no steps has been taken to ensure proper rehabilitation and proper justice is met for the Kukizo people. That's why we are here. First of all, our demand, that is the Union Territory with Legislative Assembly. Second is the exposed viral audio of the Chief Minister N. Biren Singh, who is claiming and who is taking the credits of starting this war, starting this ethnic cleansing. মণিপুর রাজ্যটি মেইতেই ও কুকি অধ্যুষিত পাহাড় দিয়ে বিভক্ত। আবার নোম্যান্স ল্যান্ডে কেন্দ্রের আধা সামরিক বাহিনী নিরাপত্তা নিয়োজিত। এছাড়াও হাজার হাজার বাসিন্দা আশ্রয় শিবিরে বাস করেন। সহিংসতা শুরুর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে মণিপুর রাজ্যের 2টি আসনেই বিরোধী কংগ্রেসের কাছে হেরেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। ওই নির্বাচনের সময় সংঘর্ষে অন্তত 220 জন নিহত হন। নাদিম মারজান, সময় সংবাদ। কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে উত্তাল ভারত। এ ঘটনায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ সহ হত্যার বিচারের দাবিতে কলকাতায় আন্দোলন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল। বিরোধীদের রাজনৈতিক আন্দোলনকে প্রতিহত করতে রাজপথে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। ঘটনার 23 দিনেও প্রকৃত খুনি ও ধর্ষকদের গ্রেপ্তারে নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, কলকাতার নারী চিকিৎসককে এই নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করার যে ঘটনার প্রতিবাদের যে আন্দোলন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু 24 দিনের মাথায় পড়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলার 7 মাথার মোড়ে। আপনি জানেন যে 3 দিন আগে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির পক্ষ থেকে যে অবস্থান ধর্মঘট যে মঞ্চ করে শুরু হয়েছিল, সেই অবস্থান ধর্মঘটের সামনেই আজকে সকাল থেকে আমরা দেখেছি যে রাজনৈতিক বিজেপির সমর্থকরা ছাড়াও সাধারণ মানুষও জড়ো হয়েছেন এবং বিজেপি সমর্থকরা এখন এই মুহূর্তে ধর্মতলার যে 7 রাস্তার মুখ আছে সেই মুখে কিন্তু তারা কিন্তু আলপনা দিচ্ছেন এবং সেখানে উই ওয়ান্ট জাস্টিস লিখছেন। আপনি জানেন যে এই আন্দোলনের যে তীব্রতা সেটি ক্রমেই আরও বেশি ঝাঁঝালো হচ্ছে। প্রথম দিকে নাগরিক সমাজের প্রতিনিধিরা আন্দোলনে শুরু করলেও মাঝখান থেকে কিছুটা স্তীমিত হয়েছিল, কারণ রাজনৈতিক আন্দোলন আস্তে আস্তে দানা বাঁধতে শুরু করেছিল। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি নাগরিক সমাজের আন্দোলন সেটি কিন্তু আস্তে আস্তে করে দানা বাঁধতে শুরু করেছে। আজকে যখন এই ধর্মতলার মুখে বিজেপির এই ধর্ণার অবস্থান চলছে, ঠিক তখনই কিন্তু আমরা দেখেছি কলেজ স্কোয়ারে নাগরিক সমাজের পক্ষ থেকে কিন্তু আরও একটি প্রতিবাদ মিছিল, সেটি কিন্তু এই ধর্মতলার দিকে আসবে। আপনি জানেন যে এই কলেজ স্কোয়ারের যে নাগরিক সমাজের মিছিল সেটি কিন্তু কলকাতার সেলিব্রিটি, মূলত টলিপাড়ার অভিনেতা অভিনেত্রীরা সেই প্রতিবাদে সামিল হয়েছেন। দেখুন, রাজনৈতিক বিষয়টি যখন সামনে এসেছে তখন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও কিন্তু এই যে তারা বলছেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ঘটনায় রাজ্য সরকার নিজেই এই দোষীদের বিচারের দাবিতে পথে রয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে রয়েছেন, সেখানে রাজনৈতিকভাবে তার পদত্যাগের যে দাবি বিরোধীদের পক্ষ থেকে করা হয়েছে, বিশেষ করে বিজেপি, কংগ্রেস এবং বাম, সেটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং রাজনৈতিক ষড়যন্ত্রের পাল্টাভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসও মাঠে রয়েছে। আজকে যখন আমরা দেখছি যে ধর্মতলার এই 7 রাস্তার মুখে ধর্ণা মঞ্চে অবস্থান করছেন বিজেপি নেতাকর্মীরা, সেখানে একই রকমভাবে আমরা দেখছি কিন্তু মৌলারির মুখে তৃণমূলের পক্ষ থেকেও কিন্তু একই রকমভাবে আমরা দেখেছি যে রাজ্যের
শীর্ষমন্ত্রী শশী পাজা তিনি কিন্তু এই বিজেপি এবং বাম তারা যে এই বিষয়টিকে নিয়ে রাজনীতি হাতিয়ার করছে সেটার কিন্তু তীব্র নিন্দা করছে। তো সব মিলিয়ে 24তম দিনেও কিন্তু এই অভয়া অর্থাৎ আরজি করের যে নারী চিকিৎসককে নির্মমভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় যে উত্তাপ সেই উত্তাপ কিন্তু রাজনৈতিক এবং নাগরিক সমাজ কিন্তু একই রকমভাবে পথে রয়েছে। তো এই ছিল আমার কাছে কলকাতা ধর্মতলা থেকে যে নাগরিক সমাজের আন্দোলন রাজনৈতিক সমাজের আন্দোলন সে সংক্রান্ত আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতায়। শনিবার যুক্তরাষ্ট্রের মিসিসিপির ভিক্সবার্গে একটি বাস উল্টে 2 ভাই বোন সহ 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 37 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যাত্রী পরিবহন করে। বাসটি মেক্সিকো যাওয়ার পথে ছিল বলে জানা গেছে। সব যাত্রীকে মেক্সিকো বা যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য তাদের পাসপোর্ট ও ভিসা দেখাতে হয়। মিসিসিপি হাইওয়ে পুলিশের মুখপাত্র জানিয়েছেন বাসটিতে বেশ কয়েকজন মেক্সিকান নাগরিকও ছিলেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে 21 বছর বয়সী এক নেপালি ছাত্রীকে গুলি করে হত্যা করেছে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি। গেল সোমবার হিউস্টন শহরে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ 51 বছর বয়সী ববি সিং শাহ নামের ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ডাকাতি বলে সন্দেহ করছে পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ঘটনাটি গেল সোমবারের। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে নিজ অ্যাপার্টমেন্টে খুন হন মুনা পান্ডে নামে 21 বছর বয়সী এক নেপালি ছাত্রী। স্থানীয় একটি কমিউনিটি কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পেয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সিসিটিভি ক্যামেরা অনুসন্ধান করে এই ঘটনাটিকে ডাকাতি বলে মনে করছে পুলিশ। পরে সন্দেহভাজন ঘাতক ভারতীয় নাগরিক ববি সিং শাহকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। পুলিশ জানায় ঘটনার দিনই হিউস্টনের একটি ট্রাফিক পয়েন্ট থেকে ববি সিংকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় 2021 সালে যুক্তরাষ্ট্রে আসেন মোনা। ভর্তি হন হিউস্টনের কমিউনিটি কলেজে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছুই জানায়নি সংশ্লিষ্টরা। তবে এরই মধ্যে মাঠে নেমেছে স্থানীয় পুলিশ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতালির রাজধানী রোমে দাবদাহে অতিষ্ঠ সাধারণ নাগরিক সহ পর্যটকরা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পুরোটাই এই গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। গ্রীষ্মের শেষে দাবদাহকে জলবায়ু পরিবর্তনের কারণ বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। গ্রীষ্মের শেষে ইতালি কিংবা ইতালির রাজধানী রোমে এমন গরম পড়েনি কখনো। গেল কয়েকদিন ধরে চলমান দাবদাহে অতিষ্ঠ পর্যটক সহ স্থানীয়রা। প্রচণ্ড গরমের কারণে রোম সহ লাৎসিও বিভাগে বিশেষ সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাগরিকদের রোদ এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হবার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দেবারও তাগিদ তাদের। ইতালীয়রা বলছেন এই সময়ে আগে কখনো এমন গরম অনুভব করেনি তারা। এই গরমের প্রভাব পড়েছে নানা ধরনের ব্যবসা বাণিজ্যেও। তবে পর্যটন এলাকাগুলোতে কোমল পানীয় বিক্রি হচ্ছে অনেক বেশি। আমি রোমে থাকি। তাপমাত্রা অনেক বেশি, প্রচন্ড গরমে অস্থির আমরা, আর্দ্রতা অনেক বেশি, খুব বেশি গরম। এই অবস্থা আগামী সপ্তাহেও থাকবে। প্রচন্ড গরমে যেন মরে যাচ্ছি, অসুস্থ হয়ে পড়েছি। সেপ্টেম্বরেও এই গরম থাকবে বলে শুনেছি। জুন জুলাইয়ের পর আগস্টের শেষে এই গরমকে অস্বাভাবিক বলছেন বিশেষজ্ঞরা। শনিবার তাপমাত্রা 35 ডিগ্রি ছিল, তবে অনুভূত হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-1 দিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা আবহাওয়া দপ্তরের। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। এবার জাপানের কর্মীদের সপ্তাহে 3 দিন ছুটি দিচ্ছে দেশটির সরকার। জনসংখ্যা কমায় শ্রম সংকট দেখা দেয়ায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। সংশ্লিষ্টদের দাবি, কর্মীদের সুন্দর ভবিষ্যৎ, ভালো প্রবৃদ্ধি ও বন্টনের একটি চক্র তৈরিতে কাজ করে যেতে হবে। মৃত্যুর আগ পর্যন্ত কাজের মধ্যে থাকা জাপানিদের দীর্ঘদিনের রেওয়াজ, কিন্তু সম্প্রতি জন্মহার কমে যাওয়ায় জনবল সংকট দেখা দিয়েছে দেশটিতে, যা কাটাতে কর্মক্ষেত্রে সপ্তাহে 3 দিন ছুটির পরিকল্পনা করছে জাপান সরকার।
মার্কিন সংবাদ মাধ্যম CNBCর প্রতিবেদন অনুযায়ী কর্মদিবস কমানোর বিষয়ে 2021 সালে প্রাথমিক পরিকল্পনা শুরু করেছিল পূর্ব এশিয়ার দেশটি। এতে সমর্থন ছিল আইন প্রণেতাদেরও। এরপর করোনাকালে হোম অফিস চালু হলে আড়ালে পড়ে বিষয়টি। নতুন করে আলোচনায় এলেও অর্ধ সপ্তাহ ছুটি বাস্তবায়নে আছে জটিলতা। দেশটির স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় 8% কোম্পানি কর্মীদের সপ্তাহে 3 দিন বা এর বেশি দিন ছুটি দেওয়ার পক্ষে, আর 7% কোম্পানি কর্মীদের বাধ্যতামূলকভাবে 1 দিন ছুটি দেয়। এ অবস্থায় ওভারটাইমের সময়সীমা এবং বেতন সহ বার্ষিক ছুটির প্রচার চালাচ্ছে সরকার। সরকারি কর্মকর্তাদের ভাষ্য, জাপানে এমন একটি সমাজ নির্মাণ করা হবে যেখানে শ্রমিকরা পরিস্থিতির ওপর ভিত্তি করে বিভিন্ন কাজ বেছে নিতে পারবেন। কর্মীদের ভবিষ্যৎ যেন আরও নিরাপদ হয় সেজন্য প্রবৃদ্ধি ও সম্পদ বন্টনের একটি চক্র তৈরি করা হবে। মৌসুমীর সাথী, সময় সংবাদ। মার্কিন আধ্যাত্মিক গুরু ডুরেক ভেরেটের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নরওয়ের রাজকন্যা। স্থানীয় সময় শনিবার মহা সমারোহে রাজকীয় এই বিয়ের আয়োজন করা হয়। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে বরকনের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন তারকা, নরওয়ে এবং সুইডেনের রাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবুজ পাহাড় আর স্বচ্ছ হ্রদ মিলেমিশে একাকার হয়ে গেছে একই আকাশের নিচে। এমন এক মনোরম পরিবেশে সারা জীবন পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন নরওয়ের রাজকন্যা মার্থা লুইস এবং মার্কিন আধ্যাত্মিক গুরু ডুরেক ভেরেট। 2019 সালে নিজেদের সম্পর্কের বিষয়ে বিশ্ববাসীকে জানানোর পর এই বছর গাঁটছড়া বাঁধলেন তারা। স্থানীয় সময় শনিবার নরওয়ের গেইরেঞ্জারের পশ্চিমাঞ্চলের একটি শহরে এই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ পরিবারে জন্ম নেওয়া মার্থা রাজকীয় দায়িত্ব ছেড়ে দিয়ে নিজস্ব ব্যবসা শুরু করেন। বলেন রাজপরিবারের নাম ছাড়াই এই ব্যবসা চালিয়ে যাবেন তিনি। তবে এই বিয়ে উপলক্ষে নতুন একটি পানীয় বাজারে নিয়ে আসে তার প্রতিষ্ঠান, যার বোতলের গায়ে রাজকন্যা ও তার স্বামীর নাম লেখা। এই বিপণন কৌশলের জন্য সমালোচকদের তোপের মুখে পড়েছেন তারা। এমনকি রাজপরিবারের সদস্যরাও এই পদক্ষেপের সমালোচনা করছেন। তবে এত সমালোচনার মুখেও নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবদের সঙ্গে নিয়ে নিজেদের বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন নবদম্পতি। এই বিয়ের মাধ্যমে রাজপরিবারের নতুন সদস্যের মর্যাদা পেলেন ডুরেক ভেরেট। রাজপ্রাসাদের সদস্যের মর্যাদা পেলেও রাজপুত্র হওয়ার কোনো সম্ভাবনা নেই তার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এ পর্যায়ে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পশ্চিম তীরে কয়েক দশকের মধ্যে ভয়াবহ সামরিক অভিযান ইসরায়েলের। জেনিন শরণার্থী শিবিরে খাবার, পানি ও বিদ্যুৎ সংকট। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত 61। নতুন বিতর্কের জন্ম দিয়ে বেকায়দায় ট্রাম্প। জাতীয় সমাধিস্থলে নির্বাচনী প্রচারণার অভিযোগ। অস্বীকার সাবেক প্রেসিডেন্টের, কঠোর সমালোচনায় কামালা। এবং আরব আমিরাতে অবৈধদের স্বপ্ন পূরণের যাত্রা। সাধারণ ক্ষমার সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরাও। কাগজপত্রবিহীন প্রবাসীদের দুর্বলতার সুযোগে মালয়েশিয়ায় সক্রিয় প্রতারক চক্র, আটক 13। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।